গতদিন আমরা যখন প্রোগ্রাম করছিলাম একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে 2002 সালে তার অভিজ্ঞতা, তিনি বলছেন তার বাবা মা দাদু দিদিমা ঠাকুরদা কেউই বেঁচে ছিলেন না 2002 সালে, এবং তিনি ছিলেন 18-র কম বয়স, সেজন্য তার নাম নেই 2002 সালের সেই লিস্টে। তার ভাই বোন দাদা দিদিদের নাম আছে, তার নাম নেই। সুতরাং এখন তিনি কোনোভাবেই ম্যাপিং করতে পারছেন না, এবং তাদের 1966 সালে তার বাবা মা দাদু ঠাকুমার ঠাকুরদার নাম আছে, কিন্তু সেটা কোনোভাবে গ্রাহ্য হচ্ছে না। এরকম সত্যিকারের সমস্যা তো অনেক মানুষের থাকতেই পারে। সেই মানুষরা, তারা যদি কোনো কাগজ দেখাতে না পারেন, কোনো কাগজ দেখাতে পারছেন না, শুধুমাত্র ওই 13টি নথি গ্রাহ্য, বাকি কোনো কিছু নয়, এই মানুষগুলো সত্যি কোথায় যাবেন? এই ধরনের প্র্যাকটিক্যাল সমস্যা তো অনেক মানুষের আছে। সত্যি সত্যি নির্বাচন কমিশনের সদিচ্ছা কতটা যে এই মানুষগুলোকে ইনক্লুড করা, সেই উদ্দেশ্য কি সত্যিই রয়েছে? আবিদ সাহেব, কি পরিস্থিতি এই মুহূর্তে, আপনি কি বলবেন? কোন অবস্থায় গিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এসআইআর পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে? প্রথম থেকে তো আমি খুব অপটিমিস্ট ছিলাম যে এই জিনিসগুলো ঠিক মানে উঠিয়ে নেবে ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশন নিজের প্রথম দিকে যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলোকে শুধরে নিয়ে আবার ঠিকঠাক করে নেবে। কিন্তু গত 20 তারিখ অবধি, যেদিন মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে জুডিশিয়াল অফিসাররা এবার যে কেসগুলো পড়ে আছে বা ডিসপিউটেড আছে ইআরও আর মাইক্রো অবজারভারের মধ্যে যে মতবিরোধ হয়েছে, সেইটা ডিসাইড করবেন জুডিশিয়াল অফিসাররা। সুদীপ্তদা পুরোটাই বলেছেন, আমি আর রিপিট করছি না। যে অঙ্ক কষলে 80 দিন লাগবে, সেই 80 দিন কি 80 দিন মানে ওই জুডিশিয়াল অফিসাররা একদিনও ছুটি নেবেন না, একদিনও বাড়ি যাবেন না, টানা সকাল 10টা থেকে রাত 10টা অবধি কাজ করবেন, যেটা ইনহিউম্যান, কোনোদিন হয় না এটা। আফটার অল জুডিশিয়াল অফিসাররা হিউম্যান বিং, তারা একটা কাজ করেন, সেই কাজের ধরন আলাদা, একটা নতুন কাজ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, অনারেবল সুপ্রিম কোর্ট দিয়েছে, তারা করবেন, অবশ্যই করবেন, নিজের যা বেস্ট পসিবল এফার্ট দেবেন, কিন্তু সেটা হিউম্যানলি পসিবল নয়। এবং 80 দিন সুদীপ্তদা ক্যালকুলেট করে বলেই দিয়েছে যে অ্যাসেম্বলির মেয়াদ শেষ হয়ে যাবে। এইটা ইলেকশন কমিশনের জানা উচিত ছিল প্রথম থেকে। এটাতে তো জুডিশিয়াল অফিসারের প্রবলেম নয়, জুডিশিয়াল অফিসারকে তো গতকাল কাজ দেওয়া। এইবার অন্য রাজ্য থেকে আসবে, সে তো আর একদম জামা প্যান্ট পরে একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে বসে নেই উড়িষ্যাতে, যে আমাকে জাস্ট বলবে আর আমি চলে যাবো। হি ইজ আ হিউম্যান বিং, তার নিজস্ব অফিস আছে, তার নিজস্ব কোর্ট আছে, তার নিজস্ব কাজ আছে, কাউকে বুঝিয়ে দিয়ে আসবে, কিছু ইম্পর্টেন্ট কেস আছে, কাউকে বেল দেওয়ার ব্যাপার আছে, পস্কো আছে, এনডিপিএস অ্যাক্ট আছে, নানা রকম ব্যাপার থাকে, তাকে এখানে এসে পৌঁছাতে দুদিন লাগবে। এই প্র্যাকটিক্যাল দেখুন, এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমি যা বুঝতে পারছি, আমি নয়, দেশের মানুষ, পশ্চিমবাংলার মানুষ অবশ্যই বুঝতে পারছে, এই পুরোটা মেস আপ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তার কোনো প্ল্যানিং ছিল না, সে একটা অন্যভাবে মোটিভেটেড হয়ে আছে এবং এখনো সে শুধরাচ্ছে না। তারপর দেখুন একটা কন্ট্রাডিকশন, দুদিনে দুটো স্টেটমেন্ট এসছে ইলেকশন কমিশন থেকে। 20 তারিখের আগে 19 তারিখে মোস্ট প্রবাবলি আমাদের পশ্চিমবাংলার সিও একটা প্রেস মিটে বলেছেন যে 45 লাখ ডিসপিউটেড কেস আছে, যেটা ইআরও আর মাইক্রো অবজারভারের একটা মতবিরোধ আছে। সুপ্রিম কোর্টে 20 তারিখে ইলেকশন কমিশন এবং সিও দাঁড়িয়ে বলেছেন যে অ্যাপ্রক্সিমেটলি 50 লাখ আছে, মানে ডিফারেন্স অফ 5 লাখ। 50 লাখ কোথায় পেলাম? সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে, যে অর্ডারটা অলরেডি ওয়েবসাইটে আপলোডেড আছে, সেই অর্ডারে লেখা আছে যে ইলেকশন কমিশন হ্যাজ স্টেটেড দ্যাট দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 50 লাখ অফ কেসেস। এরকম সেই 50 লাখ ধরে নিই যদি আমরা 50 লাখ, তাহলে তো ওই 80 দিনের ব্যাপার চলে আসে। এখন কি হবে উত্তর আমার কাছেও নেই, আমিও জানি না। 50 লক্ষ কেসকে ডিসাইড করা, এবং একটা মানুষের, ভারতীয় নাগরিক, যে হয়তো হতে পারে কোনো কাগজ দিয়েছে, দিতে পারেনি, বানান একটু ভুল, এটা ওটা আছে, তার ডেমোক্রেটিক রাইট ডিসাইড হবে 3 মিনিটে। তার ডেমোক্রেটিক রাইট ডিসাইড হবে 3 মিনিটে। 3 মিনিটে কি ডিসাইড হয় একটা মানুষের রাইট? তারপরে ধরে নিচ্ছি, আমি আগের দিনও বলেছি এই প্রোগ্রামে, ধরে নিচ্ছি তাকে রিজেক্ট করা হলো, এরকম প্রচুর লোক থাকবে যাকে রিজেক্ট করে দেওয়া হবে।
রিজেকশন হলো, তাহলে সে আপিল করবে, তার তো রাইট অফ আপিল চলে যাবে না, আইনে তো রাইট অফ আপিল আছে তার। ফার্স্ট আপিল ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে, সেকেন্ড আপিল সিও অফিসে। নাও এই ডিসিশন তো নিয়েছেন জুডিশিয়াল অফিসার, জুডিশিয়াল অফিসার তো ইলেকশন কমিশনের কাছে থাকবেন না, ও তো নিজের কাজে চলে যাবেন, কাজ শেষ চলে যাবে। এবার ইআরওরা থাকতো, ইআরও তো স্টেট গভর্নমেন্টের অফিসার ছিল, তাহলে তার অর্ডারকে চ্যালেঞ্জ করলে হাইকোর্টে যাওয়া যেত। তাহলে এবার কি জুডিশিয়াল অফিসারের অর্ডারকে চ্যালেঞ্জ করে যাবে? দিস লিগাল পয়েন্ট আমি জানি না, আমাদের মাননীয় মানে যে ডিস্ট্রিক্ট জাজ আছেন তিনি বলতে পারেন যে জুডিশিয়াল অফিসারকে আন্ডার আর্টিকেল 142 একটা কাজ দেওয়া হয়েছে, তিনি নিজের কাজটা উইথ দি বেস্ট জুডিশিয়াল মাইন্ড তিনি একটা করে যাবেন। আমি কোর্টেও তো একটা অর্ডারের এগেইনস্টে অ্যাপিলের প্রভিশন থাকে, এইখানে কি সে অ্যাপিলের প্রভিশন আইনে আছে আমি জানি না, 142 তে অ্যাপিলের প্রভিশন। কারণ আমি একটা কেস এরকম করেছি এবং সেটা অ্যাপিল করেছিল লোকজন, তখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে না, এটা আর যেহেতু উনি যা কাজ করেছেন অ্যাজ ইফ সুপ্রিম কোর্ট করেছে, তো সেই জন্য আর হবে না। ওয়্যার উইল দ্যাট ভোটার গো? এই প্রশ্ন আমি রাখলাম, আমি জানি না ওই ভোটার কোথায় যায়। নাম্বার 2 হচ্ছে যে যাদের নাম অ্যাকসেপ্টেড হয়ে যাবে এই 50 লাখসের মধ্যে, ওয়েল এন্ড গুড, তারা তো ঠিকই আছে। কিন্তু এই যে সুদীপ্ত দা যেটা বললেন যে লাস্ট সাপ্লিমেন্ট কবে পাবলিশ হবে, অনারেবল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সব সাপ্লিমেন্ট উইল বি পাবলিশড অ্যাজ ইফ ইট ওয়াজ পাবলিশড অন 28 ফেব্রুয়ারি, মানে সবকটার উপরে ডেট 28 ফেব্রুয়ারি থাকে। তাহলে লাস্টটা কবে হবে? কারণ আইন বলছে যে ইলেকট্রাল রোল ফ্রিজ হয়ে যাবে অন দি লাস্ট ডেট অফ দি নমিনেশন। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির যেটা নমিনেশনের লাস্ট ডেট হবে সেইটাই হবে ইলেকট্রাল রোলের ফ্রিজ করে দেওয়ার, ওটা দিয়েই ভোট হবে। কিন্তু এখনো ইলেকশন কমিশন শিডিউলটা বলে দেয়নি, বা অনারেবল সুপ্রিম কোর্টও কোনো ডেট ফিক্স করে দেয়নি, কারণ জানে না তো 50 লাখ করতে কত সময় লাগবে, কি করবে। কিন্তু ইলেকশন কমিশন তো একটা ডেট বলবে যে আমি কোন দিন অবধি এই সাপ্লিমেন্ট পাবলিশ করব, পরেও করব, ইলেকশনের পরে করব, কি করব জানি না। তো এই উত্তরগুলো আমার কাছেও নেই, মানে আমিও এখন খুঁজে পাচ্ছি না, কারণ এইরকম সিচুয়েশনে কোনোদিন পড়িনি। কন্ডাক্ট অফ ইলেকশনে নানা রকম সিচুয়েশনে আমরা পড়েছি, কিন্তু ইলেকট্রাল রোল তৈরি করতে যে এত কমপ্লেক্সিটি ইলেকশন কমিশন তৈরি করে নেবে, এটা পুরোপুরি প্রিপেয়ার্ড বাই দ্য ইলেকশন কমিশন, পুরোপুরি তারই মাথা। আমার মনে হয়